আমি একে নিয়ে যাব আর সকলকে আমার গোলাম করে রাখবো। তোমাদের সকলকে স্বাগত জানাই ভিটে গল্পের দ্বিতীয় পর্বে। যারা যারা প্রথম পর্বটি শোনোনি তারা আগে প্রথম পর্ব শুনে আসো, তাহলে তোমাদের পুরো গল্পটা বুঝতে সুবিধা হবে। তাহলে চলো শুরু করি ভিটে গল্পের দ্বিতীয় পর্ব। গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো শুরু করি আজকের গল্প। অক্ষয়ের এমন অবস্থা দেখে হিমাদ্রি ও তার স্ত্রী বুঝে পায় না যে এখন কি করা উচিত। কোনো দিশা না পেয়ে হিমাদ্রি তার মাকে সব কথা খুলে বলে। তার মা সমস্ত কথা শুনতেই তার মায়ের মুখের রং উড়ে গেল। সে থরথর করে কাঁপতে শুরু করে আর বলে ওঠে, ফিরে এসেছে ও আবার ফিরে এসেছে। কে ফিরে এসেছে মা? কে ফিরে এসেছে? অনেকক্ষণ পর যখন হিমাদ্রির মা নিজেকে সামলায় তখন সে বলে, কুহেলিকা ফিরে এসেছে। কুহেলিকা? কে কুহেলিকা? পাশের এক গ্রামের এক বিখ্যাত তান্ত্রিকের মেয়ে ছিল, তার নামই কুহেলিকা। ও এসেছে তো, তাতে কি এসে যায়? আজ থেকে 50 বছর আগেই ও নিজেকে নিজেই মেরে ফেলেছিল। হ্যাঁ, এটা কি বলছো? হিমাদ্রি একথা যদি দুদিন আগে শুনতো তাহলে হয়তো কুসংস্কার বলে উড়িয়ে দিত, কিন্তু যেটা ও কিছুক্ষণ আগেই ওর ছেলের সাথে হতে দেখেছে নিজের চোখের সামনে, সেটা কিভাবে অস্বীকার করবে এবারে হিমাদ্রি? হিমাদ্রির মা কুহেলির পুরো ঘটনা হিমাদ্রিকে বলতে শুরু করে। মঙ্গলকোট থেকে মাত্র 20 কিলোমিটার দূরে একটি গ্রাম ছিল। সেই গ্রামের এক বিখ্যাত তান্ত্রিক ছিল। বহুদূর থেকে মানুষ আসতো তাকে দেখাতে, নিজের সমস্যা সমাধানের জন্য। কিন্তু কুহেলি তার বাবার এই সাফল্যতে খুশি ছিল না, কারণ তার বাবার নাম খ্যাতি হলেও তাদের সংসার চলত অভাব অনটনের মধ্যে। কারণ যারা আসতো তার বাবার কাছে সমস্যা নিয়ে তারা কেউই তার পর্যাপ্ত মূল্য না দিয়ে চলে যেত। এইসবের কারণে ছোট থেকে সে তার বাবার কাছ থেকে তন্ত্রবিদ্যা শিখলেও সেটা মানুষের কল্যাণের জন্য ব্যবহার না করে নিজেকে আরও কিভাবে শক্তিশালী করা যায় সেই ব্যাপারেই বেশি অগ্রসর হয়। তার জন্য সে তার তন্ত্রবিদ্যা ছাড়াও আর অনেক বিদ্যা শেখে। তার মধ্যে সবথেকে একটা ভয়ানক বিদ্যা কালিঙ্গী বিদ্যা। সেটাতে সে যদি পারদর্শী হয়ে যায় তাহলে এই পৃথিবীতে সব মানুষই ওর গোলাম হয়ে থাকবে, আর ও যা চাইবে তাই পাবে, আর ও কোনোদিনও মরবে না। তাহলে ও কি সেই বিদ্যা শিখে ফেলেছে? আর তুমি যে বললে 50 বছর আগে ও নিজেকে মেরে ফেলেছে? হ্যাঁ, মেরে ফেলেছে। কিন্তু কিন্তু
কিন্তু আবার কি? এই বিদ্যা শেখার জন্য ও প্রায় 15টা নাবালিক শিশুর বলি দিয়েছিল, আর কেবল একটা শিশুর বলি বাকি ছিল। তখনই গ্রামের লোকজন জানাজানি হতে কুহেলিকে ধরার জন্য আসে এবং সে নিজেকে তখনই মেরে ফেলে। তাহলে ও ফেরত এলো কি করে? কুহেলি যে বাচ্চাগুলোকে মেরে ফেলেছিল সেই বাচ্চাগুলোকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কিন্তু 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 কি? কিন্তু তুই যখন বাড়ি করিস তখন সেসব কঙ্কালগুলো উদ্ধার হয়। ওইগুলো সেই বাচ্চাগুলোর আর কুহেলির। কিন্তু ওই কঙ্কালগুলো এখানে কি করে এলো? আর তুমি কিভাবে জানলে ওখানে কুহেলির কঙ্কাল পাওয়া যাবে? কারণ কুহেলি এই জায়গায় নিজেকে হত্যা করেছিল এবং গ্রামের লোকেরা ওকে এখানে কবর দিয়েছিল। তখন যখন তুই বাড়ি করার জন্য জমি থেকে মাটি তুলেছিলি, আমি জানতাম ওখান থেকে কুহেলির কঙ্কাল পাওয়া যাবে। কিন্তু যখন দেখলাম এতগুলো কঙ্কালের ঢিপি হয়ে গেছে, তার মানে যে নাবালিক বাচ্চাগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেগুলোকে কুহেলি এখানেই পুঁতেছিল। তাহলে ও অক্ষয়কে কেন ধরেছে? আর ও নিজের হাতের মাংসই বা খাচ্ছিল কেন? কারণ কুহেলি ওই নাবালিক বাচ্চাগুলোকে মেরে ওদের কাঁচা মাংস খেত। এবং যদি অক্ষয়ের বলি দিতে পারে তাহলে হয়তো ওর সিদ্ধি পূরণ হয়ে যাবে। হিমাদ্রির স্ত্রী বলে ওঠে, তাহলে তাহলে আমার অক্ষয়ের কি হবে? কি হবে আমার অক্ষয়? কি গো? হিমাদ্রির মা বলে, চিন্তা করো না, ওর কিছু হতে দেব না আমি। হিমাদ্রির মা কুহেলির বাবার এক শিষ্যকে ডেকে নিয়ে আসে এবং তাকে সমস্ত কথা খুলে বলে। পরে তাকে অক্ষয়ের ঘরের সামনে নিয়ে আসতেই ঘরের জিনিসপত্র, চেয়ার, টেবিল সমস্ত কিছু এদিক ওদিক পড়তে থাকে। এর মধ্যেই একটা মাটির পুতুল উড়ে এসে লাগে সেই তান্ত্রিকের মাথায়। সে মাটিতে পড়ে যায় এবং তার মাথা দিয়ে রক্ত বেরোতে থাকে। কিরে, এখান থেকে যাবি না তোর পুরো মাথাটা দেহ থেকে উপড়ে দেব? তান্ত্রিক মশাই মাটি থেকে উঠে দাঁড়ায়, তার ব্যাগটা দিয়ে ছাই বার করে নিজের কপালে লাগায়, আর কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে রক্ত বেরোনো বন্ধ হয়ে যায়। তারপর আরো কিছুটা ছাই নিয়ে মারে সেই দরজার মধ্যে। এবার দরজাটা আস্তে আস্তে খুলতে শুরু করে। প্রথমে তো ঘরের বাইরে থেকে সকলেই দেখার চেষ্টা করছিল যে অক্ষয়ের ঘরের ভিতরে কি চলছে, কিন্তু ঘরটা এতটাই ঘন অন্ধকার ছিল যে ঘরের বাইরে থেকে ভিতরের কিছুই দেখা যাচ্ছিল না। একটু পরই অক্ষয়
ঘরের ভিতর থেকে বেরিয়ে আসে। হাওয়ার মধ্যে ভাসতে ভাসতে মাটি থেকে প্রায় 3 ফুট উপরে তার পা, মাথাটা পিছনের দিকে, 2 হাত আর পা দিয়ে অনবরত রক্ত ঝরছে। শরীরের চারিদিকে খাবলা খাবলা করে মাংস তোলা। অক্ষয়ের এমন অবস্থা দেখে তার মা ওখানেই অজ্ঞান হয়ে যায়। আমি একে নিয়ে যাব, আর এর বলি দিতেই আমি পুনরায় এই পৃথিবীতে আবার ফিরে আসব, আর সকলকে আমার গোলাম করে রাখব। এবারে সেই তান্ত্রিকটা সেই ছাই মারে অক্ষয়ের উপর, কিন্তু তার কিছুই হয় না। কিছুক্ষণ পর আবার কিছু মন্ত্র বলে ছাই ছুঁড়ে মারে অক্ষয়ের উপর। এই রকম অনেকবার করার পরও অক্ষয়ের যখন কিছুই হয় না, তখন অক্ষয় বলে ওঠে, তুই যার কাছ থেকে এসব শিখেছিস সে আমার বাবা ছিল। আমি ছোট থেকে এই সব শিখেই বড় হয়েছি। এই বলেই সজোরে তান্ত্রিকের মাথায় দেয় একটা লাথি। তান্ত্রিকের দেহটা সেখানেই দাঁড়িয়ে থাকে, আর মাথাটা উড়ে গিয়ে পড়ে পাঁচিলের একটা কোণে। অক্ষয় ঘরের ভিতর দিয়ে যেভাবে বেরিয়েছিল সেভাবেই আবার ভাসতে ভাসতে ঘরের ভিতরে ঢুকে যায়। ঘরের চারিদিকে রক্ত ছড়িয়ে আছে। দেয়ালের এক কোণায় সেই তান্ত্রিকের মাথা, আর তার নিথর দেহ পড়ে আছে অক্ষয়ের ঘরের দরজার সামনে। এবারে কি করবে হিমাদ্রি? অক্ষয় কি ছাড়া পাবে কুহেলির হাত থেকে? এই সমস্ত কিছুর উত্তর পাবে তোমরা ভিটে গল্পের 3য় এবং অন্তিম পর্বে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কোনো সাজেশন থাকলে কমেন্টে লিখে জানিও। তোমাদের কাছে এরকম যদি কোনো ভালো গল্প থাকে তাহলে আমাদেরকে অবশ্যই পাঠাতে পারো, আমরা তোমাদের গল্পটা ন্যারেট করব।